ঠিক আছে আস্তে আস্তে 2 টাকার 12.12% আমাদের ফার্স্ট আজ থেকে স্টার্ট হচ্ছে। আমরা ক্লাস 7 পড়ব 7 তো ক্লাস 7-এরই শর্ট কোশ্চেন্স করব। মানে এমনি তো অঙ্কের 2 দিন না 3 দিন অঙ্কের ক্লাস হয়, সেখানে আমাদের মানে টেক্সট বইয়ের যাবতীয় অঙ্ক সেখানে করানো হয়। আর এখানেতে আমরা পরীক্ষাতে টেক্সট বইয়ের অঙ্ক বাদেও শর্ট কোশ্চেন্স পড়ে, ম্যাথের শর্ট কোশ্চেন পড়ে। ঠিক আছে, ম্যাথের দেখবে প্রথম পরীক্ষাতে 5 নাম্বার শর্ট কোশ্চেন থাকবে, 5 নাম্বার কি 4 নাম্বার, বাকিটা টেক্সট বই থেকে থাকবে। আবার দ্বিতীয় পরীক্ষাতেও 10 নাম্বার শর্ট কোশ্চেন থাকবে, বাকিটা টেক্সট বই থেকে থাকে। তৃতীয় পরীক্ষাতেও প্রায় 30 নাম্বার শর্ট কোশ্চেন থাকে, বাকিটা টেক্সট বই থেকে। হিসাব করে দেখলে আমাদের যে 110 নম্বরের পরীক্ষা হয়, 110 নম্বরের মধ্যে প্রথম পরীক্ষায় 5, দ্বিতীয় পরীক্ষায় 10 আর তৃতীয় পরীক্ষায় 30 40 45 মার্কসের কি হয়, 45 মার্কসের শর্ট কোশ্চেন থাকে। আমাদেরকে এই শর্ট কোশ্চেনে যদি আমরা 45 মার্কস তুলতে পারি, 45 মার্কস মানে 45 নাম্বার, 110-এর মধ্যে 45 মানে অনেক নাম্বার। পাস কি ভাই, ফার্স্ট ডিভিশন পেতে আর হচ্ছে 15 নাম্বার বাকি থাকে, 60-এ ফার্স্ট ডিভিশন হয়। তাহলে তুই যদি 45-এ পেয়ে যাচ্ছ, অনেক স্টুডেন্ট আছে অঙ্কেতে 45 পায়, তারা 30-35 গত্তা খায়। সেখানে যদি প্রথম থেকেই শর্ট কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষায় যদি 45 নাম্বার পেয়ে যাও, অলরেডি 45 পেয়ে গেলি, এবারে টেক্সটের অঙ্ক করলি আরও নাম্বার পেলি, তখন কিন্তু তুই সবার থেকে অনেক বেশি আগে চলে আসবি। স্টুডেন্টরা নর্মালি পেছিয়ে যায় কাজের জন্য বলতো, পরীক্ষাতে অঙ্কেতে নাম্বার কম পাবে। যদি অঙ্ক আর ইংলিশে নাম্বারটা আমরা বেশি তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে থাকবো, অনেক, যেটা তোমরা কল্পনা করতে পারবে। আর যার কারণে আমাদের অঙ্কের একটা স্পেশাল ক্লাস তৈরি করা হয়েছে, এটা করা হচ্ছে শর্ট কোশ্চেনের ক্লাস, নাকি আয়ুষ? আজ থেকে শর্ট কোশ্চেনের ক্লাস তাহলে হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট শর্ট কোশ্চেন আমাদের। এটা টেক্সট বইয়ে একটা অঙ্কের মতোই দেওয়া আছে, আমরা যে নিজের করে 1.1 করেছিলাম সেই অঙ্কেরই মতো। সেখানে 2 টাকার এত পার্সেন্ট দেওয়া ছিল, পার্সেন্টটা এখানে চেঞ্জ করা আছে, নাকি? তাহলে টেকনিকটা তো একই হবে। তাহলে এখানে তো দেওয়া আছে টাকা, আমাকে করতে হবে কিসে, পয়সায় কনভার্ট করতে হবে। তাহলে টাকাকে আমাকে কিসে প্রথমে কনভার্ট করতে হবে, পয়সায়। তাহলে আমি অ্যান্সারটা করবো এবারে 2 টাকা মানে কত পয়সায়, 200 পয়সা, তাই তো? তাহলে 200 পয়সা, এবারে 12.12% ছিল, এটাকে আমরা কিসে ভেঙে নেবো, পূর্ণ ভেঙে নেবো। 12 দুগুণে 24, 24 25-এ 2%, তাই তো? এবারে যখন পার্সেন্ট তুলবো, তখন পয়সাটাকে তুলে এখানে গুণ করবো, র আছে মানে এর গুণ করতে হবে। তার মানে কত হবে এখানে, 200 গুণিত 25/2 গুণিত পার্সেন্ট তুললে 100 নিচে লিখতে হবে। আমাদের পার্সেন্ট তুলতে হবে, কত পয়সা চেয়েছে, পার্সেন্ট তো চাই না। তাহলে পার্সেন্ট তুলতে গেলে পার্সেন্টটা তুলে উঠে গেলে 100-কে ভাগ করতে হয় নিচে, বুঝে গেল? দেন কি লিখবো আমরা, পয়সা। এবারে কাটাকুটি হবে ভালো করে দেখো, এটা কাটলো, এটা কাটলো, আর নিচে 2 কেটে গেল, তাহলে পড়ে আছে কত, 25 পয়সা। তাহলে 2 টাকার 12.12% সমান কত পয়সা হয়, 25 পয়সা। প্রথম অঙ্কটা সবার বোঝা গেছে, খাতায় লিখলে এটা প্রথম শর্ট কোশ্চেন। দ্বিতীয় একটা অঙ্ক দিয়েছে, দ্বিতীয়টা বুঝে নাও, তারপর তোমাদের একটু টাইম দেবো, 2টা অঙ্ক টুকে নেবে, ঠিক আছে? দ্বিতীয় অঙ্কটা বুঝে একটু। এইখানটাতে মিশ্র অনুপাত বের করতে দিয়েছে, অলরেডি তোমাদের ক্লাস 6-এ মিশ্র অনুপাত শিখিয়েছিলাম। এখানেতে মিশ্র অনুপাত বের করতে দিয়েছে, 3টা অনুপাত আছে, 2:5 একটা অনুপাত, 7:8 একটা একটা অনুপাত, আর একটা হচ্ছে 3:4 একটা অনুপাত। এইটার মিশ্র অনুপাত, যখন মিশ্র অনুপাত বের করতে দেয়, হিসাব কি বলে, মিশ্র অনুপাত বের করার সময় সবার প্রথমের গুণার গুণ ইস্টু সবার দ্বিতীয় গুণার গুণ, মানে সবার পূর্বপদ গুণ ইস্টু সবার উত্তর পদ গুণ।
তাহলে মিশ্র অনুপাতটি কি, এখানে কোশ্চেনটা কি ছিল, আমি যেহেতু অ্যান্সার করছি তাই আমি একদম হাইফেন দিয়ে দিয়েছি যে এত এবং এত এর মিশ্র অনুপাতটি হলো অনুপাত হলো সমান। কি বললাম, সবার প্রথম গুণনের গুণ, এই যে অনুপাতটা এর প্রথমে কোনটা আছে 2, এই অনুপাতের প্রথমে কোনটা আছে 4, আর এই অনুপাতের প্রথমে কোনটা আছে 3, তাহলে সবার প্রথমের গুণের গুণ মানে 2 গুণিত 7 গুণিত 3। এবারে কি চিহ্ন দিতে বলেছি, ইসডু চিহ্ন, অনুপাত বের করতে বলেছে, তাহলে ইসডু চিহ্ন আমার থাকবে, বোঝা গেল, এটাকে ইসডু বলা হয়। কি বলা হয়? হ্যাঁ। তারপরে কি হবে, সবার দ্বিতীয় গুণনের গুণ, দ্বিতীয় কোনগুলা, এইটা মানে 5 × 8 × 4। এবারে তুমি গুণ করে লিখে দেবে, ঠিক আছে, এতটা ঠিক আছে, কিন্তু গুণের আগে দেখা যাবে কত কাটাকুটি করা যাচ্ছে কিনা, ভালো করে দেখো, এখানে 2 আছে, এখানে 4 আছে, 8ও আছে, 2 দিয়ে 4 কাটা যায়, 8 কাটা যায়, তাহলে আমি 2 দিয়ে কেটে এখানে 4 কেটে কত করতে পারি 2, আর কোন সংখ্যা থেকে কাটা যাবে না, আর যাচ্ছে না, তাহলে এখানে কত হবে 3 × 7 = 21 ইসটু এখানে 5 × 10 8 × 10 = 80, তাহলে 21 ইসটু কত হয়ে গেল 80। তাহলে মিশ্র অনুপাত কত পেলাম আমরা 80, মানে 21 ইসটু 80। অঙ্কটা বোঝা গেছে? তোমরা যদি ভাবো যে স্যার প্রথমে গুণ করে তারপরে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু গুণ করে করার সময় তোমার কাটাকুটি করতে যদি ভুলে যাও, টিচাররা চাইলে কিন্তু কাটাকুটি না করার জন্য নাম্বার কেটে নিতে পারে, বুঝে গেল? তাই তুমি যখন গুণ আকারে লিখছো তখনই দেখবে কোন সংখ্যাতে কোন সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা, যদি যায় সেই মুহূর্তে সেটাকে কেটে দেবে, তাহলে তোমাদের ক্যালকুলেশনটা প্রথম থেকেই সহজ হয়ে যাবে, বুঝে গেল? এটার কোনো বিশেষ পার্থক্য নেই যে স্যার এখানে ক্যালকুলেশনটা করেছে বলে আমাকে এটাই করতে হবে, তোমরা চাইলে এটা পরেও করতে পারো, কিন্তু পরবর্তীকালে যাতে তোমরা ভুল না করো আমি একটু ইজি করার চেষ্টা করছি জিনিসটাকে, জাস্ট এইটুকু। ক্লিয়ার? দুটো অঙ্কটুকু দেখো, 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে আমি করাচ্ছি। 3 নম্বর অঙ্কটা এরকম দেওয়া আছে, 5x এর বীজগণিতিক সংখ্যামালায় 5x এর সহগ কত? দেখো 5x x² ঠিক আছে, 5x² এর বীজগাণিতিক সংখ্যামালায় কি বলেছে, এর বীজগাণিতিক সংখ্যামালায় 5x এর সহগ। কোশ্চেনটা বোঝার আছে, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা যেটাতে শুধুমাত্র কত রয়েছে 5x রয়েছে, মানে ব্যাপারটা এরকম হবে। দেখো আমি অ্যানসারটা করার আগে একটু টেকনিকটা বলে তোমাকে, এখানে রয়েছে 5x² হলো, বলছে 5x এর সহগ কত হবে, মানে কিছু নেই, মানে ধরে নিতে 0 × 5x রয়েছে, স্যার ডটটা মানে গুণ 0 × 5x + 0 = 0, তবে একটা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হচ্ছে। তাহলে এটা যদি 5x² হয় আর আমাকে কি দিয়েছে 5x এর সহগ বের করতে, তাহলে অ্যাকচুয়ালি 5x² আর 5x তো একই জিনিস নয়, তাই না? 5x² আর 5x একই জিনিস না, সেক্ষেত্রে 5x এর সহগ কত হবে 0, এটা একটা হওয়ার চান্স আছে। অথবা আরেকটা কি করা যেতে পারে, এই যে 5x² দিয়ে দিয়েছে, এই যে 5x² দিয়ে দিয়েছে, 5x² মানে কত হয় x × 5x, x × কি হতে পারে 5x, সেক্ষেত্রে 5x এর সহগ কত হতে পারে x। যদি বলে যে এইটা থেকে 5x এর সহগ বের করতে, তখন কিন্তু x হবে, আর যদি বলে যে সংখ্যামালায় সেক্ষেত্রে কত হবে 0। এখন বইটা কি অ্যানসার দিয়ে সেটা আমরা দেখব, ঠিক আছে? সহগ বলেছি সহগ আর হচ্ছে স্কয়ার দুটোই বলেছি আমি। দেখো x দিয়েছে, অঙ্কটা কত দিয়েছে অ্যানসারটা x, তার মানে কি এই স্কয়ারটাকে ভেঙে দুটো x লিখতে হবে, একটা বাম পাশে x লিখতে হবে, এটা দেখো সহগ আর হচ্ছে ঘাত, ব্যাপারটা কি বুঝে নাও। একটা বীজগণিত দেওয়া আছে, ধরো দেওয়া আছে 7x³ হলো, আমার বীজগণিতিক সংখ্যামালা বা চলরাশি কোনটা জানতে হবে, চলরাশি কোনটা, এইটাকে বলা হয় চলরাশি। কি বলা হয়? চলরাশি। চলরাশির এটা তাহলে বাম দিক হবে, চলরাশির এই পাশটা কি দিক বাম দিক,
আর উপরটাতে কি আছে, এটাকে মাথা বলা হচ্ছে চলরাশি, এটা কি বলা হয় মাথা, আর এটাকে কি বলা হচ্ছে বাম দিকে। চলরাশির বাম দিকে যে ধ্রুবক সংখ্যা থাকে সেটাকেই তার সহগ বলা হচ্ছে, বুঝা গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে ধ্রুবক রাশি, এটা হচ্ছে চলরাশি। এখন যদি আমাকে সহগ মানে সঙ্গী, গদা বাংলায় বুঝতে হবে সহগ মানে কি বলা হয়, সঙ্গীকে বলা হয়। সহগ মানে কি হয়, সঙ্গী মানে বন্ধু, যে আমার সাথে সাথে চলে তাকে বলা হয় বন্ধু, তাহলে সেই আমার সহগ। আমাকে যদি বলে এক্স কিউবের সহগকে, মানে এক্স কিউবের সাথে কে চলছে 7, তাহলে এক্স কিউবের সহগ হচ্ছে 7। যদি আমাকে বলতো যে 7x কিউবের সহগকে, তখন তো পুরোটাই হয়ে গেল, তাহলে সাথে কে চলছে, সাথে কেউ নেই বলে সর্বদা 1 চলে, তাহলে 1 ইন্টু 7x কিউব হবে তখন, তাহলে তখন সহগ কি হয়ে যাবে 1 হয়ে যাবে। যদি বলা হয় 7x স্কয়ারের সহগ কত, তখন x এর কিউব আছে এখানে, তাহলে আমাকে x এর কিউবকে ভেঙে আমি করতে পারি কি 7x স্কয়ার ইন্টু x, এই পাশে তো ইন্টু x করতে পারি, তাহলে সেক্ষেত্রে 7x স্কয়ারের সহগ বলতে সাথে কে চলছে x, তাহলে সহগ মানে কে হবে, যে সাথে চলে তাকে বলা হয় সহগ। এই সহগটা সবসময় কিন্তু যেটা চাই তার উপরে ডিপেন্ড করে। আমি যে বলে দিলাম x এর সহগ 7, এটা x এর সাপেক্ষে সহগ 7 হচ্ছে, x এর কিউবের সাপেক্ষে। যদি x বলতো এখানটাতে x এর কিউবের সাপেক্ষে সহগ 7, যদি বলতো x এর সাপেক্ষে সহগ কত, তখন আমরা কি করতে পারতাম, দেখো 7x স্কয়ার ইনটু x, তখন x এর সাপেক্ষে সহগ কত ছিল 7x স্কয়ার। ব্যাপারটা বোঝা যাচ্ছে, যেটা চাইবে সেটা বাদে যতটা আছে সেটা কি করতে হবে, ভেঙে ফেলতে হবে, সেটাকে আলাদা করে দিতে হবে। যেমন আমার এখানে কোশ্চেনটা করেছিল যে 5x এর সহগ কত, তাহলে আমার এখানে দেওয়া ছিল 5x স্কয়ার, তাহলে 5x স্কয়ার থেকে যদি 5x টাকে আমি আলাদা করে দিই তাহলে কত পড়ে থাকবে x, আর যেটা পড়ে থাকবে সেটাই তার সহগ বা বন্ধু। বোঝা গেল? তাহলে সহগ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার তো, বোঝা গেছে? কোন জায়গাটা বুঝতে হবে? আমি কোনোটাই কিছু বুঝতে পারি কি x স্কয়ার কিছু বুঝতে পারি না। বীজগণিত বুঝতে হবে ভাই, x স্কয়ার কিছু বুঝতে পারলেনি মানে? সহগ মানে কি বললাম, সঙ্গী। সহগ মানে সঙ্গী। আমাকে এখানে কোশ্চেনটা, আমাকে একটা সংখ্যা দেয়া আছে, কত দেয়া আছে 5x স্কয়ার। x স্কয়ার মানে কি, x এর মাথায় x কটা আছে, দুটো আছে। আমাকে কি বলেছে 5x এর সহগ কত, সহগ মানে সঙ্গী কি আছে, মানে 5x এর সাথে কি হাঁটছে, তাহলে 5x মানে কটা x দেয়া আছে, হ্যাঁ একটা x দেয়া আছে, তাহলে 5x স্কয়ার থেকে আমি 5x কে বাদ দিয়ে দিলাম, যে হাঁটছে তাকে আমি নিয়ে নিলাম। এবারে এর সাথে আর কে আছে, যে এর সাথে হাঁটছে একসাথে, এর বন্ধু হিসেবে কে হাঁটছে সেটা আমাকে দেখতে হবে। দেখো এখানে কটা x ছিল, দুটো। 5x হাঁটছে, তার সাথে তো আরেকটা x হাঁটলে তবে তো x স্কয়ার হবে, তাহলে এর সাথে আরেকজন হাঁটছে কে, শুধু x, তাহলে 5x এর বন্ধু কে আছে, শুধু x, তাহলে 5x এর সহগ কি হলো x। এবারে সহগ ব্যাপারটা বুঝে গেল, অতএব লিখব অতএব 5x এর সহগ হলো x। ক্লিয়ার ব্যাপারটা, পরিষ্কার, লিখে নাও। বুঝতে পেরেছো ভাই? এই তুই বুঝতে পেরেছো? অঙ্ক কিন্তু এভাবেই শর্ট কোশ্চেন পড়বে পরীক্ষায়, এরকমই শর্ট কোশ্চেন। এখন থেকে ক্লিয়ারলি বুঝে গেলে কিন্তু 110 এর মধ্যে 40 নাম্বার শর্ট কোশ্চেনের आंसर ঠিক করতে পারবি। হিসাব করেছো প্রথম পরীক্ষায় কত, প্রথম পরীক্ষায় 5 নাম্বার শর্ট কোশ্চেন থাকে, 4 থেকে 5 নাম্বার হলো, দ্বিতীয় পরীক্ষাতে থাকে 10 নাম্বার, তৃতীয় পরীক্ষাতে থাকে 30 নাম্বার, কত হলো ভাই 44 নাম্বার। আমি সেখানে কত ধরেছি 40, মানে তোরা যদি শর্ট কোশ্চেনটা ঠিকঠাক করু 40 নাম্বার পাও, তার সাথে টেক্সট বইয়ের কিছু অঙ্ক করু 60 এমনি পেবি, 60-70 পাওয়া মানে অর্ধেক স্টুডেন্ট অঙ্কেতেই কম নাম্বার পায়, ঠিক তো? তাহলে ওই জায়গায় তোরা অনেকটা বেশি কি পাবি, অ্যাডভান্টেজ পাবি। এতদের শর্ট কোশ্চেনে আলাদা ক্লাস করানো, স্পেশাল ক্লাস। গোড়াতে পার্সোনাল টিউশন যত পড়ায়, ম্যাথে পার্সোনাল স্পেশাল ক্লাস করায়নি অঙ্কে। এই বছর থেকে ফার্স্ট আমি স্টার্ট করলাম 3 দিন ম্যাথের ক্লাস প্লাস একদিন শর্ট কোশ্চেনের স্পেশাল ক্লাস। ব্যাপারটা বোঝা গেল? দিচ্ছি তোর দিকে নিয়ে নি, যখন থাকবো নি দিতে পারবো, বাস্তব কথা। লিখে দিচ্ছি অতএব x এর, অতএব 5x এর সহগ হলো, আর ক্যালকুলেশন করতে হবে, আমি তো শর্ট কোশ্চেন, এই যে কোশ্চেন দিচ্ছি আর তার অ্যানসার করাচ্ছি।
এবার একটা শূন্যস্থান দেওয়া আছে 15 ডিগ্রি কোণ একটি ড্যাশ কোণ 15 ডিগ্রি কোণ একটি ড্যাশ কোণ কি কোণ হয় ভাই 15 ডিগ্রি কোণ একটি ড্যাশ কোণ সূক্ষ্ম কোণ 15 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয় সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ এটা হচ্ছে 15 ডিগ্রি কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ এবারে কোণের ব্যাপারটা দেখে নিই যখন এটা করছি তখন কোণের ব্যাপারটা দেখে নিতে হবে কত প্রকারের কোণ আছে আমাদের কাছে ফার্স্ট হয় সূক্ষ্ম কোণ তাই তো সূক্ষ্ম কোণ তারপরে হয় সমকোণ তারপরে হয় স্থূল কোণ তারপরে হয় হ্যাঁ সরল কোণ সরল কোণ তারপরে প্রবৃদ্ধ কোণ তারপরে বৃত্তীয় কোণ তোদের কোণ মাপের ভিত্তিতে পরিমাপের ভিত্তিতে কোণ কয় প্রকার আছে 1 প্রকার 2 প্রকার 3 প্রকার 4 প্রকার 5 প্রকার 6 প্রকার এবারে মাপটা কত এটা হয় 0 ডিগ্রি থেকে এই সূক্ষ্ম কোণটার পরিমাপটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট 90 ডিগ্রি মানে সেটা কার থেকে ছোট হবে সমকোণের থেকে ছোট হলো আর এটা হচ্ছে সমকোণ হয়ে গেল তারপরে এই স্থূল কোণটা কি হয় সমকোণের থেকে বড় সমকোণ মানে 90 ডিগ্রি সমকোণ মানে কোনটা একটাই মাত্র সমকোণ হাজারটা নয় সমকোণ কটা একটাই 90 ডিগ্রিকে সমকোণ বলা হয় আর কোনো কোণ নেই 90 ডিগ্রি ছাড়া বুঝা গেল এবারে স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে মানে 90.1 হয়ে গেলে কত যাচ্ছে স্থূল কোণ 90 ডিগ্রি থেকে বড় হবে সরল কোণের থেকে হবে ছোট মানে 180 ডিগ্রি থেকে ছোট মানে 179.9 পর্যন্ত যাবে 180 ডিগ্রি থেকে কত যাচ্ছে ছোট মানে আমি 91 থেকে পূর্ণ সংখ্যায় যাচ্ছি 91 থেকে 189 ডিগ্রি আর এটা হচ্ছে কত এটা হচ্ছে আমি তো আচ্ছা এটা 0 ডিগ্রি করে রাখি এটা 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি বুঝা গেল এটা সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি একটাই কোণ সরল কোণ কটা কোণ একটাই কোণ সমকোণ একটা হয় সরল কোণ একটা হয় বৃত্তীয় কোণ একটা হয় বৃত্তীয় কোণ কত ডিগ্রিকে বলা হয় জানো তোমরা 360 ডিগ্রিকে বলা হয় বৃত্তীয় কোণ একটা হয় এই তিনটা মাথায় রাখতে হবে সমকোণ সরল কোণ আর বৃত্তীয় কোণ একটাই হয় সমকোণের আগে থাকছে সূক্ষ্ম কোণ সমকোণ আর সরল কোণের মাঝে থাকছে স্থূল কোণ আর সরল কোণ আর বৃত্তীয় কোণের মাঝে থাকছে প্রবৃদ্ধ কোণ তাহলে প্রবৃদ্ধ কোণের বেসটা কেমন হবে 180 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণকে কি কোণ বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ মাপের ভিত্তিতে তাহলে এটার থেকে গ্রেটার দেন এটার থেকে লেস দেন তাহলে বলতে পারি আমি 181 ডিগ্রি থেকে বড় হবে আর 359 ডিগ্রি থেকে ছোট হবে এটার সীমানাটা এতটা পূর্ণ সংখ্যায় ধরলে এবারে দশমিক সংখ্যা ধরলে তো সে একাধিক হবে সেটা ক্যালকুলেশনে কিন্তু আমাদের কাছে যতটুকু বেশ চাই এটা হচ্ছে পরিমাপের উপর ভিত্তি করে কোণ 6 প্রকার আবার আছে তোমার ওই এর উপর ভিত্তি করে বাহুর উপর ভিত্তি করে কোণ আছে যেমন কি কোণ হয় এই যে এরকম যদি থাকে বিপরীত বাহু উপর থেকে উপর দিকটা এইটা ওই একটা কোণ হয় নাকি আবার হচ্ছে তোমার একান্তর কোণ হয় অনুরূপ কোণ হয় একান্তর কোণ অনুরূপ কোণ আর এটাকে তারও নাম মনে হচ্ছে প্রবৃদ্ধ কোণই হয় বিপরীত কোণ যেটাকে বলা হচ্ছে আমরা যে এই যে এটা করছিলাম এটা তো প্রবৃদ্ধই ছিল সেটাও মনে হচ্ছে সেটাও এই মুহূর্তে মনে পড়ছে না নামটা যখন ওটা পরে বলে দেবো এই যে এই কোণটা এইটার সাথে এইটা ওটা প্রবৃদ্ধই পড়েছিলাম আশা রাখছি মনে পড়ছে না ঠিক আছে ওটা পরে আমি বলে দেবো এটা একটা হয় আচ্ছা যদি এরকম একটা দুটো সমান্তরাল বাহু করা হয় সমান্তরাল বাহুকে যেটা ছেদ করে তাহলে এই যে এই কোণটার সাথে এই যে এই কোণটা এই যে বিপরীত দুটো সমান্তরাল বাহু ছেদকের এই বিপরীত পাশে অবস্থিত করে এই দুটো কোণকে বলা হচ্ছে একান্তর কোণ কি কোণ বলা হয় একান্তর কোণ আর যখন এই যে এইটা রাখলাম এইটা আনলাম দেখো এইটার মতোই দেখতে এইটা আবার এইটার মতো দেখতে এইটা এই ধরনের কোণগুলোকে তখন কি কোণ বলবো আমরা অনুরূপ কোণ একই দেখতে তাই এটা কি বলা হচ্ছে অনুরূপ তাহলে এটা একান্তর এটা অনুরূপ আর এটাকে প্রবৃদ্ধই বলে মনে হচ্ছে মনে নেই দেখো এটা পরে আমরা দেখবো ঠিক আছে তাহলে এই ব্যাপারটা বোঝা গেল পুরো ব্যাপারটা বোঝা গেছে কোণ সম্পর্কে এই যে যতগুলি নাম পড়ছে এর বাইরে কিছু নেই তুমি যত ক্লাসই পড়ো না কেন ক্লাস 10 অবধি এর বাইরে কিছু পাবে এটা হচ্ছে কোণের বেসিক ধারণা আমাদের মডেল 1 এ 4টে শর্ট কোশ্চেন ছিল আশা করছি 4টে শর্ট কোশ্চেন তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো এবং ওই শর্ট কোশ্চেন সংক্রান্ত আরো অন্যান্য শর্ট কোশ্চেন হতে পারে সেটা বুঝতে পারবে এখানটায় 15 ডিগ্রির জায়গায় যদি দিয়ে দিতে 91 ডিগ্রি কোণ একটি কি কোণ তখন তোমাকে লিখতে হতো স্থূল কোণ
যদি বলে তো 360 ডিগ্রি কোণ একটি কি কোণ, তখন তোমাকে কি লিখতে হতো? বৃত্তীয় কোণ। মানে থাকতেই পারে, 15 ডিগ্রি থাকবে এমন তো নয়। 15 জায়গায় আমাকে দিয়ে দিল কি যে 236 ডিগ্রি কোণ। তাহলে 236 ডিগ্রি কোণ কোথায় আসবে? এই সীমানাটার মধ্যে আসবে। এই সীমানাটার মধ্যে আসলে এটা কি কোণ বলা হচ্ছে? প্রবৃত্ত। তাহলে এটা কোণ কি হয়ে যাবে? 236 ডিগ্রি কোণ প্রবৃত্ত কোণ। আর না আসার কিছু নেই, কারণ তোমরা ক্লাস 6 এ তো প্রবৃত্ত কোণ এঁকে এসেছো, সুতরাং এখানে তো প্রবৃত্ত কোণ পড়বে না এমন কোনো নতুন ঘটনা নেই। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা সব বোঝা গেছে? শর্ট কোশ্চেনগুলো ক্লিয়ার হচ্ছে তো সবার? ভেরি গুড। হয়ে গেছে? একটু হয়ে গেছে? এই ঘটনাটা বন্ধ ছিল। কত নম্বর? 4 নম্বর না? 5 নম্বর শর্ট কোশ্চেন দেখো, এখানে কি লেখা আছে? 840 গ্রামের 30% কত গ্রাম? 840 গ্রামের 30% সমান ড্যাশ গ্রাম। এটা কিন্তু প্রথমে যে নিজে করে আছে সেখান থেকে দেয়া নাকি? তাহলে এই যে 840 গ্রামের মনে হয় এখনো আসেনি, তারা কলকাতা গেছে, ওই জন্য ওদের দুজনে পড়তে আসেনি। আচ্ছা ঠিক আছে, যাবে আসবে। 840 গ্রামের 30 গ্রাম মানে কি অলরেডি এখানে গ্রাম আছে আর এখানেও কি আছে? গ্রাম। তাহলে এটাকে আমরা কোনো কিছুতে কনভার্ট করতে পারি, যেটা আছে সেটাই বসবে। 840 ইন্টু 30টাকে তুলে দেবে 30/100, এখানে কি করে বলতে পারো? গ্রাম। দেখো কাটাকুটি সহজ হবে, একটা শূন্য একটা শূন্য সবসময়। এবার একটা কথা বলে দিই, অনেকে কি করে শূন্য আছে মানে কখনো কোনো এরকমও থাকে 804 গুণিত 30/100, তার মানে স্যার শূন্য কাটতে বলছে বলে এই ভিতরের শূন্য আগে কেটে দাও। অনেকেই কাটে, কখনো এই ভিতরের শূন্য কাটা যাবে না, অঙ্কটা ভুল। আমরা শেষ থেকে শূন্য কেটে কেটে আসতে পারি, মাঝখানে শূন্য কাটতে পারি না। ব্যাপারটা বোঝা গেল? কার্তিক গণেশ, ও গণেশ বাবু, ব্যাপারটা বোঝা গেছে তো? হ্যাঁ আচ্ছা। আর এই 30-এর একটা শূন্য আর 10-এর লাস্ট শূন্যটা কি হবে? কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কত? 84 সাথে 3 গুণ, 3 4 12 2 হাতে রইল 1, 3 8 24 কে 25 গ্রাম। আমি গুণ করে করে একটু করে নিলাম। বোঝা গেল? অঙ্কটা বোঝা গেছে তো? 6টা সত্য মিথ্যা বলছে। সকল রম্বসই সামান্তরিক, প্রমাণ করতে হবে। বস, সকল রম্বসই সামান্তরিক। কপাট লাগবে, শীতকালে কপাট খুলে রাখবে, এটা ঘোর পাপ। শীতকালে কপাট খুলে রাখার মতো বিভৎস পাপ এই পৃথিবীতে আর কিছু হয়নি। বলছে সকল রম্বসই সামান্তরিক, সকল রম্বস ময় বয়ে দন্তেশ্ব, সকল রম্বস। হ্যাঁ আজকে যা হবে শর্ট কোশ্চেনে তো বলেছিলাম। তাহলে সকল রম্বসই সামান্তরিক, এই উক্তিটা সত্য হবে নাকি মিথ্যা হবে এটাকে আমাকে জানতে হবে। এখন রম্বস কি হয় আর সামান্তরিক কি হয়? রম্বস মানে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হবে। রম্বস মানে কি? 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হলো, আর বিপরীত কোণগুলি পরস্পর কি হয়? সমান হয়। হ্যাঁ, আর এটা সামান্তরিক হতে গেলে শর্ত ছিল বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান সমান্তরাল, এরও কিন্তু বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান আর সমান্তরাল। আর বিপরীত কোণগুলি এরও সমান, এরও কিন্তু বিপরীত কোণগুলি পরস্পর সমান। তাহলে এই সামান্তরিক হওয়ার জন্য যে দুটো কন্ডিশনে কি ফিল আপ করতে হবে, সে দুটো কন্ডিশনে কি করছে? ফিল আপ করছে। তাহলে আমরা বলতেই পারি যে সকল রম্বসই সামান্তরিক হবে, বলতে পারি তো? তাহলে উক্তিটি সত্য না মিথ্যা? সত্য। যাচাই কিভাবে করতে বুঝতে পারছো? তুমি প্রথমে জানলে যে সামান্তরিকের সংজ্ঞাটা কি আছে, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাকে বলা হয় সামান্তরিক। তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সমান যদি হয়, এর তো বিপরীত কোণগুলি পরস্পর সমান, এর 4টে বাহুর দৈর্ঘ্য সমান মানে বিপরীত বাহু সমান হবে। তাহলে এরও বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল। তাহলে এর যা কন্ডিশন আছে এই সেই কন্ডিশনটাকে ফুলফিল করতে পারছে। তাহলে এর যদি এর কন্ডিশন ফুলফিল করতে পারে, তাহলে এটা এতে কি হতে পারে? পরিণত হতে পারে। ওই জন্যই বলা হয় সকল রম্বসই হলো সামান্তরিক।
ক্লিয়ার ব্যাপার, বুঝতে পারলাম? এই দেবতা, বুঝতে পেরেছো? তাহলে আমার টু কি করছো, কি টুকে মুখছো তুই? যখন টুকে নিতে হয় আগে তো অঙ্ক বুঝতে হবে, শর্ট কোশ্চেন বোঝার জায়গা আছে, শর্ট কোশ্চেন যে বুঝবি না সে গেলি। তার টুকে লাও। সে আগের কথা ছেড়ে দে, পাস্ট ইজ পাস্ট। তখন তো কোশ্চেন আমি ইচ্ছে করে রাখ, এখন কি আমি লাগি ইচ্ছে করে? হ্যাঁ তখন আইসো না, আইসো না, শর্ট কোশ্চেন বুঝতে পারছো বুঝি? আইসবো হ্যাঁ কি? হ্যাঁ, বুঝতে পারছি কতটা বুঝতে পারছো? একটু আচ্ছা, এরপর একটা কোশ্চেন আছে দেখো, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি সমান কত? আরে কার? আচ্ছা, একটা ত্রিভুজ দিয়েছে, একটা ত্রিভুজ দিয়েছে। এটা কত নম্বর কোশ্চেন হলো? 7 নম্বর হবে না? একটা ত্রিভুজ দিয়েছে, এই গল্প করছিস কেমন উল্টা পাল্টা এ বি সি, এর মান দিয়েছে 50, বি এর মান 60 আর সি এর মান 70। এটা 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি যদি হয়, তাহলে বলেছে কি অ্যাঙ্গেল এ ইজ টু অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি সমান অনুপাতটা কি হবে? এদের অনুপাত কি হবে? এদের অনুপাত ইজ টু দেওয়া আছে না, অনুপাত এটা কিছু নয়, অনুপাত হবে সমান এর মান কত? 50। দেখো আমি কিন্তু এখানে যখন লিখবো শুধু 50 লিখছি, এখানে লিখবো 60 আর এখানে লিখবো 70। আমি কিন্তু ডিগ্রিটা দেইনি, এটা ডিগ্রি ছিল কিন্তু এখানে কি করেছি, ডিগ্রি দেইনি। কেন দেইনি? কারণ অনুপাত এককবিহীন রাশি, এখানে তো কোনো একক দেয়া যাবে না, ওই জন্য যাই থাকুক না কেন তাদের কোনো একক এখানে আমরা বসাবো না। হয়তো সেটাকে কনভার্ট করবো, কখনো কখনো ধরো ঘন্টা মিনিটের অনুপাত হচ্ছে, একটা ঘন্টায় আছে একটা মিনিটে আছে, আমি সেটাকে আগে ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করবো তারপরে বসাবো, কিন্তু ওইখানে একক লিখে আমরা সেটাকে ক্যালকুলেশন করতে পারবো না। এটা হচ্ছে ভুল প্রসেস। আমরা কখনো অনেক সময় করেছি, একক লিখে হয়তো ক্যালকুলেশন করেছি, কিন্তু এটা উচিত নয়। অনুপাতে কখনো একক লেখা যায় না, তাই বলবো অনুপাত করার আগেই তোমরা সবাইকে একই এককে নিয়ে চলে আসবে, যে তারপরে একক না লিখে অনুপাতটা লিখবে, ঠিক আছে? এবারে দেখো প্রত্যেকেরই একটা করে শূন্য আছে, তো তাহলে সবার কাছ থেকে একটা করে শূন্য বাদ চলে যাবে, 5:6:7 হবে, আর কোথাও কাটাকুটি নেই, এরা তিনজনেই পরস্পর মৌলিক হয়ে গেছে, ওই জন্য এদের অনুপাতটা কত হচ্ছে 5:6:7। এরপরে পরের অঙ্কটা বোঝাই, তারপর টুকরো দিকটা। পরের অঙ্কটা কি লেখা আছে দেখো, লেখা আছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো +3 + -6। কি লেখা আছে? +3 + -6। এটাকে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। আগে আমরা নরমাল যোগটা করে নেব, তারপর সংখ্যা রেখার সাহায্যে যোগ করব, ঠিক আছে? দেখো ফার্স্ট নরমাল যদি যোগ করি, সমান চিহ্ন দিলে এর আগে দিকে কিছু নেই, মানে অলরেডি প্লাস আছে, তাহলে এবারে প্লাসের সাথে প্লাসের ব্র্যাকেটের এপাশ ওপাশে কি হয়, সাইনের গুণ হয়। ব্র্যাকেটটা মাঝখানে আছে, তার এপাশে একটা সাইন আছে, এপাশে একটা সাইন আছে, তাহলে সাইনের কি হবে বলো তো? গুণ হবে। তাহলে এদিকে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে +3 আর প্লাসে মাইনাসে -6, তাহলে +3 - 6। এটা যদি এবারে যোগ বিয়োগ, এবারে তুমি ধরে নাও এখানে কোনটা বেশি আছে, প্লাস বেশি না মাইনাস বেশি আছে? যখন মাইনাস বেশি যাবে সেটাকে ধার জমা হিসাব করবে। কিসে করবে? ধার আর শোধ। তুমি 6 টাকা ধার করলে দোকানে, যে দোকানিকে ক টাকা দিলে? 3 টাকা দিলে, তাহলে দোকানিকে তোমার ধার কত টাকা থাকবে? 3 টাকা ধার থাকবে। মুখে কি বলছো? ধার। ধার বলা মানে তাহলে কি বলবো সেটাকে? মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ধার বাকি এলাকাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মাইনাস। তাহলে আমি 6 টাকা ধার করেছিলাম, 3 টাকা জমা দিলাম, তাহলে আমার কাছে এখনো দোকানের কাছে আমার 3 টাকা ধার থাকলো, মানে -3। এটা হলো। এবারে এইটাকে আমরা সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব, বোঝা গেল? চলো দেখো, আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। এটাকে স্কেল দিয়ে তোমরা অনেকেই আঁকো, আমি হাত দিয়ে আঁকি বেশি। এটা হচ্ছে মাঝখানটা, মিডল পয়েন্ট 0, 0 এর এই পাশটা সব মাইনাস হয়, তাহলে এটা হচ্ছে -1 -2 -3 -4 -5 6 এরকম -6 -7। এখানে কি করলাম? এটাতে +1 +2 +3 +4। আমি বেশি লিখলাম না, কারণ এখানে তো +3 ছিল। একটা কথা বলি,
আমাকে অঙ্কটা যেরকম ইনস্ট্রাকশন দেবে আমি সেরকম ভাবেই করবো। অঙ্কেতে ফার্স্ট ইনস্ট্রাকশন কি আছে, আমাকে কোন দিকে যেতে হবে? প্লাসের দিকে যেতে হবে। তাহলে প্রথমেতে এখান থেকে আমি যাত্রা স্টার্ট করব। এখান থেকে আমার জার্নি স্টার্ট। কত অবধি আছে জার্নিটা? +3 অবধি জার্নি। তাহলে এখান থেকে আমি কোথাকে আসছি? +3। তাহলে তীর চিহ্নটা 0 থেকে 3 এর দিকে দিয়ে ওখানে থেকে লিখতে হবে +3 হয়ে গেল। এরপরে বলেছে কি যেখানকে পৌঁছে গেছি সেই পজিশন থেকে আমাকে ব্যাকে আসতে হবে। কত ঘর? 6 ঘর। তাহলে ব্যাকে আসলে এরপর থেকে 6 ঘর মানে কি? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। মানে কোথা থেকে আমাকে আসতে হচ্ছে? -3 এর কাছে আমাকে ব্যাকে আসতে হবে। মানে +3 থেকে আমাকে ব্যাকওয়ার্ড করে এদিকে সংখ্যা রেখাটা লিখতে হবে। যেখানে কি লিখতে হবে? -6। তাহলে +3 এর দিকে যে -6 এর দিকে আসলাম। তাহলে আমার ক ঘর রয়ে গেল ভাই? 10 -10 এইটা তো ফিল আপ হয়ে গেছে, যাতায়াতে এই ব্যাপারটা ভর্তি গেছে। তাহলে কোন জায়গাটা ফাঁকা রেখেছে? শুধু এসেছে যায়নি ফিরে, সেই পার্টটাই হচ্ছে আমার অ্যানসারটা। তাহলে এসেছে এটা কিন্তু এটা থেকে ফিরে গেছে কি? তাহলে এই পার্টটাই হবে কি? অ্যানসার। তাহলে এখান থেকে এতটা হলো দিয়ে এইখানে তুমি তীর চিহ্ন মারতে পারো দুটো, যেখানে করতে হবে কি? -3। এটাই হচ্ছে অ্যানসার। বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? এটি হচ্ছে সংখ্যা রেখার প্রসেস। অলরেডি এই অঙ্কটা আমি শিখিয়েছিলাম আগে নাকি? আগেরটা হলো, এবার কতটা হবে? 9টা একটা অনুপাত দেওয়া আছে 169:222 অনুপাতটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, ওই অনুপাতটি ব্যস্ত অনুপাত নির্ণয় করি। তাহলে 9 অঙ্কটাও করে দিচ্ছি, এখানে দেখে নাও। 9 একটা অনুপাত দেওয়া আছে 169 কত দেওয়া আছে? 221। এটাকে বলেছে কি? লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ। আর কি করতে হবে? ব্যস্ত অনুপাত নির্ণয়। কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো? দেখো, এই 169 মানে 13 গুণিত 13 হয়। 13 13 169 হয়। ইস্টু 221 মানে 221 কে 13 তে ভাগ করা যায়। আমরা ভাগ করে দেখে নেবো, আমার অত মাথায় থাকেনি বড় বড় ভাগগুলো। 13 তে 13 17 221 বল। হ্যাঁ 3 7 রাইট। 13 17 মানে 13 ইনটু কত হবে? 17। দেখো এখানেও একটা 13 আছে, এখানে একটা 13 আছে। তাহলে 13 13 কি হয়ে যাবে? এখান থেকে কেটে যাবে। তাহলে কত হচ্ছে? 13:17। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। এটা কি হয়ে গেল? লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। লঘিষ্ঠ আকারে প্রকাশের পর আমাকে কি প্রকাশ করতে হবে? ব্যস্ত অনুপাত। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশের পর ব্যস্ত অনুপাত করলে শেষেরটা আগে চলে আসে, আগেরটা শেষে চলে যাবে। মানে কত হয়ে যাবে? 17:13। আজকে টোটাল আমরা 9টা শর্ট কোশ্চেন করলাম। এই 9টা শর্ট কোশ্চেনের আমি আশা রাখছি প্রত্যেকেই 8টা করে শর্ট কোশ্চেনের অ্যান্সার জানতে। একটা শর্ট কোশ্চেন যেটা ছিল সহগের অঙ্কটা, ওইটা একটু ব্যাপারটা বোঝাচ্ছিল, ওইটা আমি বোঝাতে পেরেছি। আশা এইটুকুনি যে এই 9টা শর্ট কোশ্চেন এক সপ্তাহের মধ্যে সবাই ভুলে খেয়ে দিতে পারবে। পরের দিন আবার আমি 10টা শর্ট কোশ্চেন করাবো, সেই 10টা শর্ট কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করবে। কন্টিনিউ অল্প অল্প করে শর্ট কোশ্চেন করি আমি কিন্তু দুটো করে প্রশ্নবিচিত্রা শেষ করব। এইটা হচ্ছে একটা প্রশ্নবিচিত্রা শর্ট কোশ্চেন চলছে পুরনো, এরপরে নতুন যেটা করবে সেটারও করানো হবে। এই সমস্ত শর্ট কোশ্চেন তোমরা করলে, আরেকবার বলে দিচ্ছি, টোটাল পরীক্ষার মধ্যে 40% মানে 40 নাম্বার তোমরা পরীক্ষাতে অ্যাবজর্ব করবে, পেতে পারবে। পরীক্ষায় থাকে প্রায় 44 নাম্বারের মতো, তোমরা 40 নাম্বার কিন্তু পেয়ে যাবেই, বুঝে গেল? তার সাথে 110-এ যদি 40 পেয়ে যাও, বাকিটা তোমার কি থাকছে? বড় কোশ্চেন এবার পেয়ে গেলে তো অনেক নাম্বার হবে নাকি? অঙ্কেতে সবাইকে টার্গেট দিতে হবে, আমরা যে স্কুলে পড়ি না কেন সর্বদা অঙ্কে ফুল মার্কস পেতে হবে। আমাদের মিশন কি হবে? অঙ্কেতে ফুল মার্কস পাওয়া। সবারই মনের মধ্যে এই চিন্তা থাকবে যে আমি অঙ্কেতে ফুল মার্কস পাবো। সেই অঙ্কটা ফুল মার্কস পাওয়ার জন্য যতটা পরিশ্রম করতে হয় আমরা ততটা করেই পরিশ্রম করব। তাতে যদি একটা অঙ্ক আমি বুঝতে না পারি, স্যারকে 100 বারের জায়গায় একবারের জায়গায় 100 বার 1000 বার জিজ্ঞেস করব, কিন্তু চেষ্টা করব। এমন নয় আজকে প্র্যাকটিস করলাম আমি ভুলে গেছি, ঘরে যে স্যার পরীক্ষা নিচ্ছে যা হোক একটা কাটাতে হবে, স্যার বুঝতে পারি বুঝে দিই, এইটা যে আমি ধরতে পেরেছি মেরে তাকে এখানে লাট করবো। আর যদি তোমরা প্র্যাকটিস করো, আমি যদি বুঝতে পারি না ছেলেটা চেষ্টা করছে, প্র্যাকটিস করছে, চেষ্টা আছে, আমি তাকে কথা দিচ্ছি তাকে একবারের জায়গায় 100 বার না, আমি তাকে 1000 বার বলবো। এইটা মাথায় রেখে সবাই অঙ্ক প্র্যাকটিস করবে।
আর তোমাদের যেহেতু শর্ট কোশ্চেন একটা আলাদা স্পেশাল ক্লাস, তো শর্ট কোশ্চেনটাকে শর্ট কোশ্চেনের মতোই খুব ভালো করে প্র্যাকটিস করবে, বোঝা গেল? আমি চাইবো যেহেতু শর্ট কোশ্চেন আলাদা ক্লাস করাচ্ছি আমি সবাইকে, সেহেতু শর্ট কোশ্চেনে কেউ যেন 1 নাম্বার কম পাও। কেউ এসে আমাকে বলবি নি স্যার আমি শর্ট কোশ্চেনেতে একটা করতে পারি বলে, মেরে মুখ ভেঙে বসে এখানে একদম। মানে প্রত্যেকের